নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, তো আজকে আমি তোমাদের সিভ্যাক পেপারের লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই পেপারটার চ্যাপ্টার নাম্বার 4 নিয়ে আলোচনা করব, যেটি হলো ফুড অ্যান্ড ডায়েটিয়ারি গাইডলাইনস। এর আগের ভিডিওগুলিতে আমি অলরেডি চ্যাপ্টার 1, 2 এবং 3 এর খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে আমি এই চ্যাপ্টার 4 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। ডায়েটিয়ারি সিস্টেম অর্থাৎ খাদ্য আর খাদ্য নির্দেশিকার প্রথম কোশ্চেন হচ্ছে, খাদ্য কাকে বলে? খাদ্য কাকে বলে? যে সকল কঠিন, অর্ধতরল বা তরল পদার্থ গ্রহণ করলে জীবদেহের পুষ্টি সম্পন্ন হবে, বৃদ্ধি ঘটবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হবে, তাকে আমরা খাদ্য বলব। ঠিক আছে? চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 বলছে শক্তির একক কি? তো শক্তির একক হবে সঠিক উত্তর ক্যালোরি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 যে তাপশক্তি প্রদায়ক খাদ্য কাকে বলে? মানে কোন খাবার খেলে আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বোহাইড্রেট আর ফ্যাট দুজন দুজনই আমাদের দেহে কি হয়? তাপশক্তি উৎপাদন করতে সাহায্য করে। তো অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 দেহ গঠনকারী খাদ্য কাকে বলা হয়? তো দেহ গঠন করতে সাহায্য করে আমাদের মেইনলি হচ্ছে প্রোটিন। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, প্রোটিন। পরের কোশ্চেন একটা ওয়ান লাইনার কোশ্চেন, বলছে রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদানগুলি কি, কি? তো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে যে খাবারগুলি, সেগুলি অ্যাকচুয়ালি খাদ্য উপাদান হলেও এগুলি কি হয়? এটা দেহ গঠনও করছে না, এটা দেহে শক্তি উৎপাদন করছে না। শুধুমাত্র বাইরের রোগ নাগার থেকে আমাদেরকে রক্ষা করছে। তারা হচ্ছে ভিটামিন, মিনারেল এবং খনিজ লবণ এগুলো। চলো পরের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য কাকে বলে? তাহলে শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালন করছে কারা? না জল, খাদ্যতন্তু, ভিটামিন এবং মিনারেল এরা একত্রে শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য বলছে এদেরকে একত্রে। ঠিক আছে? চলো পরের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে পুষ্টি কাকে বলে? তো পুষ্টি হলো এক প্রকার উপচিতি বিপাক। এবার আমি বলে রাখি এখানে একটা কথা, সেটা হচ্ছে তোমরা জানবে যে বিপাক যেটা আছে না, বিপাককে ২ টি ভাগে ভাগ করা হয়। কি, কি সেটা? একটা হচ্ছে উপচিতি বিপাক, উপচিতি বিপাক এবং অপরটি হচ্ছে অপচিতি বিপাক। তো এই দুটো জিনিস কি, কি? উপচিতি বিপাকে কি হয়? উপচিতি বিপাকের ফলে দেহের শুষ্ক ওজন, দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। আর অপচিতি বিপাকের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। ঠিক আছে? তো ২ ধরনের বিপাক, উপচিতি বিপাক, অপচিতি বিপাক। উপচিতি বিপাকের ফলে কি হচ্ছে? না দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। অপচিতি বিপাকের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। আরো একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো, সেটা হচ্ছে উপচিতি বিপাকের যদি আমাদেরকে এক্সাম্পল জিজ্ঞেস করে, যেমন আমরা বলতে পারবো সালোক সংশ্লেষ। ঠিক আছে? সালোক সংশ্লেষ হচ্ছে একটি উপচিতি বিপাক। আর অপচিতি বিপাকের উপচিতি বিপাকে পুষ্টিও হয়ে গেল, আমাদের এই পুষ্টি, এটাও উপচিতি বিপাক হয়ে গেল। আর অপচিতি বিপাকে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলব শ্বসন, শ্বসন রয়েছে অপচিতি বিপাকের মধ্যে। ঠিক আছে? এছাড়া আরেকটা রয়েছে যেরকম রেচন, এটাও জেনে রাখো। তো এই গেল বিপাক কি জিনিস এবং বিপাক ২ ধরনের বিপাক সম্পর্কে আমি বলে দিলাম। এবার চলে আসি কোশ্চেনের মধ্যে যে পুষ্টি কাকে বলে? তা পুষ্টি হলো এক প্রকার উপচিতিমূলক বিপাক ক্রিয়া, যার মাধ্যমে দেহে তাপশক্তির উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়ে দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? কার্বোহাইড্রেট মূলত কয় ধরনের হয় এবং কি, কি? কার্বোহাইড্রেটের কমপ্লেক্সিটি হিসাবে, মানে একটা হচ্ছে কি তাহলে সিম্পল কার্বোহাইড্রেট যাকে বলা হচ্ছে সরল শর্করা, আরেকটাকে বলা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা। তো কার্বোহাইড্রেট মূলত কয় ধরনের হলো? ২ ধরনের, সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। চলো পরের কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 9 বলছে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি? তো আমরা একটু আগেও এটা বললাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে শক্তি সরবরাহ করা। পরবর্তী কোশ্চেনে বলছে প্রোটিন কত প্রকারের হয় এবং কি, কি? তো প্রোটিন মূলত অ্যাকচুয়ালি এখানে উৎস অনুসারে জিজ্ঞেস করেছে। তো এখানে জিজ্ঞেস করেছে উৎস অনুসারে প্রোটিন কয় ভাগে ভাগ করা যায়? তো উৎস অনুযায়ী প্রোটিন ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, একটা হচ্ছে প্রাণিজ উৎস। গঠন অনুযায়ী, গঠন অনুযায়ী কয় ভাগে ভাগ করা যাচ্ছে? না মেইনলি ২ টো ভাগ জেনে রাখবে। একটা হচ্ছে সরল প্রোটিন, সরল প্রোটিন, আরেকটা হচ্ছে লব্ধ প্রোটিন।
লব্ধ লব্ধ প্রোটিন। ঠিক আছে? এটাও জেনেই রেখো। যদি ইন কেস তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে দেয়। তো চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 12, প্রোটিনের উৎকৃষ্ট উৎসগুলি কি, কি? তো প্রোটিনের উৎকৃষ্ট উৎসের মধ্যে ২ ধরনের, এক ধরনের উদ্ভিজ্জ উৎস রয়েছে। উৎস অনুযায়ী ২ ভাবে ভাগ করা হয় দেখলাম। তো উদ্ভিজ্জ উৎস কি, কি রয়েছে? না সকল প্রকার ডাল আছে, সয়াবিন রয়েছে, ভুট্টা রয়েছে, মাশরুম রয়েছে, নোটে শাক, শিম ইত্যাদি উদ্ভিজ্জ উৎস রয়েছে। আর প্রাণিজ উৎসের মধ্যে কি, কি রয়েছে? না মাংস, মাছ, দুধ, ডিম, পনির, কাঁকড়া ইত্যাদি সমস্ত কিছু কিন্তু প্রাণিজ উৎসের উদাহরণ। ঠিক আছে? এইবারে আরেকটা জিনিসও তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে যে প্রোটিনের আরেকটাও শ্রেণীবিভাগ আছে, যেটা আমি আগের চ্যাপ্টারেও বলেছি। একটা হচ্ছে ১ম শ্রেণীর প্রোটিন। ১ম শ্রেণীর প্রোটিন। এই ১ম শ্রেণীর প্রোটিন, এই ১ম শ্রেণীর প্রোটিন কাকে বলা হচ্ছে? না ১ম শ্রেণীর প্রোটিন বলা হচ্ছে প্রাণিজ প্রোটিনকে। প্রাণিজ প্রোটিনকে। আর ২য় শ্রেণীর প্রোটিন, ২য় শ্রেণীর প্রোটিন কাকে বলা হচ্ছে? না উদ্ভিজ্জ উদ্ভিজ্জ প্রোটিনকে। একে বলা হচ্ছে ২য় শ্রেণীর প্রোটিন। এটাও মনে রাখবে ১ম শ্রেণীর প্রোটিন কাকে বলা হয়? না প্রাণিজ প্রোটিনকে বলা হয়। আর ২য় শ্রেণীর প্রোটিন কাকে বলা হয়? না উদ্ভিজ্জ প্রোটিনকে কিন্তু ২য় শ্রেণীর প্রোটিন বলা হয়। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হচ্ছে ফ্যাট তৈরি হয়। তো ফ্যাট কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এই দুজনে মিলিত হয়ে কিন্তু ফ্যাট তৈরি করে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের ফ্যাটের প্রকারভেদগুলো দিয়ে দিয়েছে। তো ফ্যাটের প্রকারভেদ এটা দেখে নেবে। ফ্যাটকে মূলত ২ টো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে সম্পৃক্ত ফ্যাট। তাদের উদাহরণ ঘি, মাখন ইত্যাদি রয়েছে। একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাট। আবার অসম্পৃক্ত ফ্যাট যেটি রয়েছে তাকে ২ টি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এবার এখানে তোমাদের কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন চলে আসছে। কিরকম? যদি জিজ্ঞেস করে পুফা এর পুরো নাম কি? তাহলে হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। আবার যদি জিজ্ঞেস করে মুফা এর পুরো নাম কি? তাহলে হয়ে যাচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। চলো, এবারে ঘটনাটা হলো যেই মোনো আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কে রয়েছে? না এর মধ্যে রয়েছে হচ্ছে ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে ২ টো ভাগ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অপরটা হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উদাহরণ যেমন তিসি আছে, তিল আছে, সয়াবিন আছে। ওমেগা 6 এর মধ্যে রয়েছে সূর্যমুখী তেল, ভুট্টা। আর ওমেগা 9 এর মধ্যে চিনাবাদাম, আমন্ড, অলিভ অয়েল ইত্যাদি কিন্তু এক্সাম্পল এর মধ্যে চলে আসছে। ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? বলছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কি? তো শরীরের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে ফ্যাট। ফ্যাট আমাদের বডি টেম্পারেচার নিয়ন্ত্রণে ভূমিকা গ্রহণ করে। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16। এখানে বলেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কাজগুলি কি, কি? তো এখানে এসিকিউ টাইপ দিয়েছি। যদি এখান থেকে এমসিকিউ বেরিয়ে যাবে তোমরা ভালো করেই জানো। এখানে কি বলছে? রক্তচাপ কমাতে সাহায্য করে, অস্থিসন্ধির যন্ত্রণা কমাতে সাহায্য করে, চোখ ও মস্তিষ্কের কোষগুলিতে পুষ্টিতে সাহায্য করে, হার্টের অসুখ, অনিদ্রা, মাইগ্রেশনের থেকে রক্ষা করে, হাঁপানি, ডায়াবেটিস ইত্যাদি রোগ থেকেও কিন্তু আ রক্ষা করতে সাহায্য করে। চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে? ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের কাজ। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কিভাবে আমাদের দেহকে সাহায্য করছে? না উত্তর ১ নম্বরে আছে মস্তিষ্কের কার্যকারিতার বিশেষভাবে সাহায্য করে। ২ আছে বিপাক ক্রিয়ায় সাহায্য করে। ৩ ত্বক এবং চুলের স্বাস্থ্য রক্ষায়, হাড়ের গঠন রক্ষায় ভূমিকা গ্রহণ করে। পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18 বলছে ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডের কাজ লেখো। সঠিক উত্তর হয়ে যাবে ১ নম্বরে এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করে। এইখানে একটা জিনিস জেনে রাখি, এইচডিএল এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ডেনসিটি হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। তো এই হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বৃদ্ধিতে সাহায্য করে। আমাদেরকে আরেকটা জিনিসও জেনে রাখতে হবে, আমাদের বডির জন্য কিন্তু এইচডিএল খুবই উপযোগী। এইচডিএল বৃদ্ধি হলে আমাদের দেহে কিন্তু কোলেস্টেরল কিন্তু লিমিটে থাকে। আমাদের ডায়াবেটিস বা অন্যান্য সবকিছু থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে, আমাদের হৃদরোগ কমায়। তো এই এইচডিএল কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। আবার ক্ষতিকারক এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এবং এটা কমের ফলে কি হবে? এটা কমের ফলে আমাদের হার্ট অ্যাটাক কমে যায়, স্ট্রোক কমে যায় ইত্যাদির হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে শর্করা জাতীয় খাবার কোন ধরনের রোগীদের কম খাওয়া উচিত? তো এটা মূলত আমরা জানি ডায়াবেটিস রোগীদের কিন্তু কম খাওয়া উচিত।
পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 20। বলছে সুষম খাদ্য হবে এখানে, সুষমা হয়ে গেছে, এটা দেখে নিও। সুষম খাদ্য কাকে বলে? তো সুষম খাদ্য কাকে বলছে? না, সুষম খাদ্য হলো সেই খাদ্য যাতে দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং সঠিক অনুপাতে থাকে। এইবারে সকল উপাদান বলছে, তো সকল উপাদানগুলি কি কি রয়েছে? না, শর্করা রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, ভিটামিন, খনিজ মৌল এবং জল। আরেকটি উপাদান যেটি এখানে ব্যক্ত করা নেই সেটা হচ্ছে কি, যেরকম ফাইবার এটিও কিন্তু আরেকটি উপাদান খাবারের। তো এগুলি যার মধ্যে সঠিক পরিমাণে থাকবে তাদেরকে আমরা সুষম খাদ্য বলবো। আরো একটা জিনিস বলে রাখি, যদি জিজ্ঞেস করে সুষম খাদ্যের উদাহরণ, তো এই মুহূর্তে সুষম খাদ্যের সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ডিম। ডিমের মধ্যে কিন্তু এই সব ধরনের উপাদানগুলি সঠিক পরিমাণে থাকে। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 21 বলছে খাদ্য পরিকল্পনার ক্ষেত্রে ফাইবার গুরুত্বপূর্ণ কেন? তো ফাইবার কি করে? ফাইবার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবগুলি। অর্থাৎ কি কি? না, হজম শক্তি উন্নত করতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 22 বলছে সুষম খাদ্যে কোন ধরনের ফ্যাট বেশি থাকা দরকার? তো সুষম খাদ্যে কিন্তু আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকা দরকার। সঠিক উত্তর তাহলে অপশন সি, আনস্যাচুরেটেড ফ্যাট। পরের এমসিকিউ কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 23 বলছে কোন খাদ্য উপাদানে অ্যান্টিঅক্সিডেন্ট সর্বাধিক থাকে? তাহলে এইখানকার খাবারগুলোর মধ্যে কার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সর্বাধিক থাকে? না, ব্লুবেরির মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সর্বাধিক থাকে। এবার একটা কথা বলে রাখি, যদি ইনকেস পরীক্ষাতে ব্লুবেরি না থাকে তাহলেও জেনে রাখবে যে বেরি, যে কোনো ধরনের বেরি যদি হয় তার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। এছাড়া অন্যান্য ফলেতেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিভিন্ন সবুজ শাকসবজিতেও কিন্তু, সবুজ শাকসবজি এগুলোতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ঠিকঠাক পরিমাণে থাকে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 24 বলছে কি, নিম্নলিখিত কোন খাবারটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? না, অপশন এ, ওটস কিন্তু কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 25 যে ভিটামিন ডি এর একটি প্রধান উৎস। তো ভিটামিন ডি এর উৎস কি হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে মাছের তেল। ভিটামিন ডি এর প্রধান উৎস হয়ে গেল এখানে মাছের তেল, অপশন সি। পরবর্তী কোশ্চেন নাম্বার 26 যে খাদ্য পরিকল্পনায় রিফাইন্ড শর্করা কেন এড়িয়ে চলা দরকার? সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন ডি, উপরোক্ত সবগুলি। অর্থাৎ শর্করা রিফাইন্ড হলে আমাদের ক্যালোরি কিন্তু বেশি থাকে সে তার মধ্যে, অর্থাৎ উচ্চ ক্যালোরির উপস্থিতি থাকতে পারে। আরও কি হতে পারে? পুষ্টি উপাদান তার মধ্যে কম থাকতে পারে। রক্তে শর্করার মাত্রা কিন্তু দ্রুত বৃদ্ধি করে। তাই আমাদের রিফাইন্ড শর্করা কিন্তু এড়িয়ে চলা উচিত। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 27 বলছে মানবদেহে শতকরা কত শতাংশ জল? না, টোটাল 70% কিন্তু মানবদেহেতে জল রয়েছে। পরের কোশ্চেন, প্রমাণ খাদ্য কাকে বলে? স্ট্যান্ডার্ড ডায়েট কাকে বলছে? না, যে খাদ্য গ্রহণ করলে কোনো নির্দিষ্ট বয়সের ব্যক্তির দৈনিক প্রয়োজনীয় তাপশক্তি সম্পূর্ণরূপে বজায় থাকে তাকে আমরা স্ট্যান্ডার্ড ডায়েট বা প্রমাণ খাদ্য বলছি। পরের কোশ্চেন নাম্বার 29 হচ্ছে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে কোন খাবারের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে আমলকিতে। এছাড়াও মনে রাখবে লেবু, কাঁচা লঙ্কা ইত্যাদিও কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 30 বলছে প্রমাণ খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের অনুপাত কি হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7:1:2। পরের কোশ্চেন, আরডিএ এটি কি? তো আরডি এর পুরো নাম হচ্ছে রিকমেন্ডেড ডায়েটিয়ারি অ্যালাউন্সেস। এটা হয়ে গেল আরডি এর পুরো নাম। এবারে কি জিনিস এটা? এটি হলো কোনো একটি নির্দিষ্ট বয়স, লিঙ্গ, ওজন, দৈহিক শ্রম এবং শারীরবৃত্তীয় অবস্থা অনুসারে একজন ব্যক্তির স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজনীয় দৈনিক পুষ্টিমাত্রাকে কিন্তু আরডিএ বলে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 32 বলছে ভারতবর্ষে প্রথম ডায়েটিয়ারি অ্যালাউন্সেস কবে শুরু হয়? ভারতবর্ষে কিন্তু এই সুপারিশ শুরু করা হয় 1944 সাল থেকে। সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, 1944 সাল। পরবর্তী কোশ্চেন, ক্ষুধার সাথে জড়িত দুটি হরমোনের নাম লেখো। তো কি কি হরমোন ক্ষুধার সাথে জড়িত? একটা হলো ইনসুলিন, একটি হলো কর্টিসল। এদের অন্যান্য কাজগুলো আমরা আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখোনি তারা ওই ভিডিওটি দেখে সেই চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 3 থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিন। চলো নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 34 বলছে খাদ্যের মধ্যে সঞ্চিত শক্তির একক কি?
খাদ্যের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তার একক হবে ক্যালোরি। সঠিক উত্তর হবে কি? ক্যালোরি। পরবর্তী কোশ্চেন নাম্বার 35, যে খাদ্য নির্দেশিকা হলো। তো খাদ্য নির্দেশিকা অ্যাকচুয়ালি কি? এটি একটি খাদ্য পরামর্শ। কি খাবার কিভাবে খেতে হবে, কতটা পরিমাণ খেতে হবে তারই পরামর্শ হচ্ছে খাদ্য নির্দেশিকা। পরবর্তী কোশ্চেন, আইসিএমআর এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে আইসিএমআর, এই আইসিএমআর আমাদের খাদ্যকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করেছে এবং কি? তো এটা মোটামুটি আমাদেরকে ৫ টা শ্রেণীতে ভাগ করে। কি সেই ৫ টা শ্রেণী? ১ আছে দানাশস্য জাতীয় খাদ্য, ২ ডাল এবং শুঁটি জাতীয় খাদ্য, ৩ ফল ও শাকসবজি জাতীয় খাদ্য, ৪ দুধ ও মাংস জাতীয় খাদ্য, ৫ ফ্যাট ও চিনি জাতীয় খাদ্য। পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 38, যে খাদ্য তালিকার উদ্দেশ্যগুলি কি? তো খাদ্য তালিকা কেন আমরা বানাবো? খাদ্য তালিকা বানানোর উদ্দেশ্যগুলি সঠিক উত্তর হবে ১ পুষ্টির চাহিদা মেটানো, ২ রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধিতে সাহায্য করবে, ৩ দেহে সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করবে, ৪ খাদ্য ঘটিত দীর্ঘস্থায়ী রোগের প্রকোপ কমাবে, ৫ বৃদ্ধদের স্বাস্থ্যের জন্য অবস্থার উন্নতি ঘটানো, ৬ জন্মের পর নবজাত শিশুর ওজন বৃদ্ধি করা ইত্যাদি সমস্ত উদ্দেশ্যগুলি পূরণ করা কিন্তু খাদ্য তালিকার কাজ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 39 বলছে ফাইবার সমৃদ্ধ কয়েকটা খাদ্য। তো ফাইবার কোন খাবারে পাওয়া যায়? না ওটস, ভুট্টা, বার্লি, ছোলা আছে, ফল, সবুজ শাকসবজি, আমন্ড, কুমড়ো বীজ ইত্যাদি সমস্ত খাবারের মধ্যে কিন্তু ফাইবার পাওয়া যায়। পরের কোশ্চেন, একটি উপকারী ফ্যাট। তো এই নিম্নলিখিতের মধ্যে উপকারী ফ্যাট কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এ কাঁচা বাদাম। চলো পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 41 কি বলছে? প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি কেন গুরুত্বপূর্ণ? তো প্রতিদিনের খাবারে যদি সবুজ শাকসবজি থাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরোক্ত সবগুলি। অর্থাৎ তোমার ভিটামিন এবং মিনারেল ঠিকঠাক সরবরাহ হবে, ফাইবার সমৃদ্ধ খাবার আমরা খেতে পারবো। আমরা জানি সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর ক্যালোরি কমে ইত্যাদি সমস্ত কিছুতে কিন্তু সাহায্য করে। পরের কোশ্চেন নাম্বার 42 কি বলছে? প্রতিদিনের খাদ্য পরিকল্পনায় চর্বি কত শতাংশ থাকা দরকার? তো প্রতিদিনের খাদ্য পরিকল্পনায় চর্বি না হয়ে এটা ফ্যাটও দিতে পারে, যে ফ্যাটের পরিমাণ কি হওয়া দরকার? তো মোটামুটি ২০ থেকে ৩০% কিন্তু ফ্যাট কিন্তু আমাদের শরীরে লাগে। ঠিক আছে? পরের কোয়েশ্চেন, খাদ্য পরিকল্পনায় রেড মিট কতটুকু থাকা দরকার? তো রেড মিট কিন্তু বন্ধুরা কখনোই থাকা উচিত নয়। তো সঠিক উত্তর গেল অপশন ডি, কখনোই নয়। এই পর্যন্ত আমরা কিন্তু এই আমাদের যে ৪ নম্বর চ্যাপ্টার, 4th চ্যাপ্টারের কিন্তু সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেন কমপ্লিট করে নিলাম। এবার নিচে আমি ২ টি জিনিস দিয়েছি যেটাকে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, একটা আমার দেওয়া রয়েছে খাদ্যের শ্রেণীবিভাগ করা রয়েছে, যে খাদ্যকে কি ভাগে ভাগ করা হচ্ছে তার পুরো ভাগটা একবার একটু তোমরা দেখে নিও। এবং নিচে ভারতের দৈনিক ক্যালোরি চাহিদা, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য কি পরিমাণ ক্যালোরি চাহিদা থাকে এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে কি পরিমাণ ক্যালোরি চাহিদা থাকে, সেটার একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যেও কিন্তু ৩ রকম পুরুষ থাকে, যেরকম কেউ হয় অল্প পরিশ্রমী, কেউ হয় মাঝারি পরিশ্রমী, কেউ হয় কঠোর পরিশ্রমী। সেমভাবে প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যেও রয়েছে। তো এই চার্টটি দৈনিক ক্যালোরি ইনটেকের যে চাহিদা, সেই চার্টটি কিন্তু তোমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা কিন্তু চ্যাপ্টার 4 কমপ্লিট করে নিলাম। চ্যাপ্টার 4 আমাদের হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 অর্থাৎ এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করে দেব। তোমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমার এই ভিডিওগুলোই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বন্ধুরা, আমি এই পেপারের সমস্ত ভিডিওগুলিকে একটি প্লেলিস্টের মধ্যে করে রেখে দিয়েছি। সেখানে তোমরা ক্লিক করেও কিন্তু পেপারটির সমস্ত ভিডিওগুলি পেতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।